মেঘের অসুস্থতার কথা শোনা মাত্রই তানভীর আঁতকে ওঠে। তার অক্লিষ্ট মন দোনমনস্যে ছেয়ে গেছে। দ্রুত রওনা দিল। ততক্ষণে বন্যারা মেঘকে নিয়ে হাসপাতালে চলে গেছে। তানভীরকেও জানিয়ে দিয়েছে, ডাক্তার মেঘকে চেক করেছেন। বন্যা মেঘের পাশে বসে আছে। তার মধ্যেই তানভীর ছুটে এসে রুমে ঢুকে ডাক্তারকে দেখিয়ে থমকালো। দরজার সামনে মিনহাজরা থাকায় রুমটা চিনতে অসুবিধা হয়নি। ডাক্তার বেরিয়ে যেতেই তানভীর মেঘের কাছে বসে মাথা হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে আর্তনাদ করে বোনকে ডাকতে শুরু করলো। বন্যা চোখ নামিয়ে চুপচাপ বসে আছে। আকস্মাৎ তানভীরের ফোনে কল আসছে। তানভীর পকেট থেকে ফোন বের করে আঁতকে উঠে বলল, সর্বনাশ। বন্যা চোখ সরু করে তানভীরের দিকে তাকালো। তানভীর নিজের চোখ মুখ মুছে গলা খাকারি দিয়ে কল রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে আবিরের উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমার বউ কোথায়? কতগুলো কল দিচ্ছি, কল রিসিভ করছে না কেন? তানভীর কী বলবে বুঝতে পারছে না। চোখের সামনে বোনের নিথর দেহ পড়ে আছে। এই অবস্থা ফোনের অপর পাশে মানুষটাকে মিথ্যা বলার সাধ্য তার নেই। আগেরবার অসুস্থতার কথা লুকাতে গিয়ে বড়সড় ধাক্কা খেতে হয়েছে। এবার সে সত্যি নিরুপায়। তানভীর অত্যন্ত নমনীয় কণ্ঠে আস্তে করে জবাব দিল, বনু আমার সামনেই আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ফোনটা ওকে দে। পরপর ঢোক গিলে তানভীর শীতল কণ্ঠে বলল, বনুর কথা বলার অবস্থায় নেই। আবির আর্তনাদ করে উঠল, কেন, কি হয়েছে ওর? সেন্স হারিয়ে ফেলেছিল এখনও? এইটুকু বলার আগেই আবিরের হুঙ্কার শুরু হলো। মুহূর্তে মাত্রাতিরিক্ত রেগে গেছে। আবিরের মেজাজ তুঙ্গে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তানভীর কপাল কয়েক স্তর ভাঁজ ফেলে শক্ত করে চোখ বন্ধ করে নাকে মুখে হাত চেপে আবিরের ঝাড়ি খাচ্ছে। বন্যা নির্বাক চোখে তানভীরের অভিমুখে তাকিয়ে আছে। ফোনের অপর পাশের মানুষটা আবির। এটা বুঝতে বন্যার খুব বেশি সময় লাগলো না। মেঘের অসুস্থতার কথা শুনে টানা 17 দিন মেঘের সাথে কোনো কথা বলেনি। অনেক চেষ্টার পর সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে। এখন আবারও অসুস্থতার কথা শুনলে আবির ঠিক কী করবে এটা ভেবেই বন্যা ভয় পাচ্ছে। আবির যদি আবারও কথা বন্ধ করে দেয় তখন মেঘেরই বা কী হবে? তানভীর আর একটা শব্দও বলেনি। আবির নিজের মতো বেশ কিছুক্ষণ চেঁচিয়ে কল কেটে দিয়েছে। এই অবস্থা আবিরের করণীয় কিছু নেই। তানভীর চোখ মুখ মুছে স্বাভাবিক কণ্ঠ শুধালো, বনুর কি হয়েছিল? বন্যা শান্ত স্বরে সব বলে। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে। চোখ ঘুরিয়ে আশেপাশে দেখে নিল, তবে তানভীরকে দেখে আতঙ্কিত হলো। তানভীর আবিরকে বললে আবির আর কথা বলবে না। এই ভয়ে মেঘে সিঁঠিয়ে গেছে। তানভীরের কণ্ঠে খাদে নামে শুধালো, এখন শরীর কেমন, ঠিক আছিস? মেঘ আস্তে করে বলল, হ্যাঁ। কিছুক্ষণের মধ্যে মিনহাস রিপোর্ট নিয়ে আসছে। তানভীর রিপোর্টটা হাতে নিয়ে ভালোভাবে পড়তে লাগলো। প্রেশার স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে। সিস্টোলিক রক্তের চাপ 120 মিলিমিটার মার্কারি থাকার জায়গায় 100-তে নেমে গেছে। অন্যদিকে ডায়াস্টোলিক রক্তচাপ 80 মিলিমিটার মার্কারির পরিবর্তে 60-এ চলে এসেছে। শরীরে হিমোগ্লোবিনও স্বাভাবিকের তুলনায় কিছুটা কমে গেছে। খাওয়া দাওয়া অনিয়ম, শরীরের প্রতি অযত্ন আর তার সাথে অতিরিক্ত মানসিক চাপ তো লেগেই আছে। সব কিছুর চাপে সেন্স হারিয়ে ফেলেছে। তানভীর মেঘকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল, তোকে আমার আর কিছু বলার নেই। মেঘ ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। মেঘ শান্ত কণ্ঠে বলল, বাসা কাউকে কিছু বলো না প্লিজ। তানভীর রাগী স্বরে বলল, আমার তো ইচ্ছেই করছে। এইটুকু বলে থেমে গেল। সামান্য কথা থেমে গিয়ে চোখ মুখে তপ্ত স্বরে বলল, ঠিক আছে বাসা বলবো না, কিন্তু তোকে ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে। করবি তো? করব। মেঘের শরীর কিছুটা স্বাভাবিক হওয়ার পর মেঘকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। তানভীর আর বন্যা দুজনে মেঘের দুপাশে হাঁটছে। মিনহাস, তামিম আর সাদিয়া তাদের পিছনে। ক্লিনিকের সামনে এসে তানভীর মিনহাজ আর তামিমকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, বাইকটা বাসায় দিয়ে আসতে পারবে? জি ভাইয়া। তানভীর পকেট থেকে চাবি বের করে মিনহাজকে দিয়ে দিল। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনারা কিভাবে যাবেন? আমরা রিকশায় চলে যাব, সমস্যা নেই। আচমকা আয়েশার সঙ্গে দেখা। আয়েশা এদিকে যাচ্ছিল। তানভীরের কণ্ঠে শুনে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তানভীর? মিনহাজরা বাইকের কাছে যেতে গিয়েও থমকালো। মেঘ কপাল গুটিয়ে মেয়েটাকে দেখছে। প্রথম দিন কেবল চোখ আর
হাত পা দেখা গেল, আজ তার মুখও খোলা। অনেক বছর পর দেখায় আয়েশাকে চিনতে মেঘের বেশ কিছুটা সময় লাগলো। বন্যা নিষ্পলক চোখে তাকিয়ে আছে, মুখে গাম্ভীর্য ভাব। আয়েশা নিজের মতো কত কি বলছে, মেঘের খোঁজ নিচ্ছে। এদিকে মেঘ তেলে বেগুনে জ্বলছে, গায়ের জোরে অভাবে কিছু করতে ও পারছে না। আয়েশা ধীর কণ্ঠে বলল, কার কি হয়েছে? তানভীর গম্ভীর কণ্ঠে বলল, বুনু অসুস্থ। এই কথা শুনে মেয়েটা একদম উতলা হয়ে গেছে। মেঘের কাছে এগিয়ে আসতে আসতে বলল, হায় হায়, আমার ননদের আবার কি হয়েছে? মেঘ রাগে ফোঁস করে উঠল, আমাকে একদম ননদ বলবেন না, এর পরিণাম ভালো হবে না বলে দিলাম। মেয়েটা আর একটু এগুতেই তানভীর হুঙ্কার দিল, আমার বোনকে ছোঁয়ার চেষ্টাও করবে না। বন্যা মুখ গোমরা করে নীরের দৃষ্টিতে দু ভাই বোনের কর্মকাণ্ড দেখছে। আয়েশা এবার মোলায়েম কণ্ঠে বলে উঠল, আমি মেঘকে ধরলে কি হবে? জান, শব্দটা বলতে দেরি হয়েছে। আয়েশার গালে তানভীরের শক্তপোক্ত হাতে থাপ্পড় পড়তে দেরি হয়নি। থাপ্পড়ের শব্দ উপস্থিত সবাই খানিকটা কেঁপে উঠেছে। তানভীর রাগান্বিত কণ্ঠে চিৎকার করল, আজকের পর আর কোনো দিনই আমার সামনে নাটক করতে আসবা না। শুধুমাত্র মেয়ে বলে আর আমি মেয়েদের সম্মান করি বলে আজ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করিনি। হয়তো বহু আগেই তানভীরের ভয়ঙ্কর রূপ দেখিয়ে দিতাম। আমায় খারাপ হতে বাধ্য করো না। আয়েশার গালে রক্তের ছোপ ছোপ দাগ হয়ে গেছে। গালে হাত ঘষতে ঘষতে মাথা নিচু করে চলে যাচ্ছে। তামিম মিনহাজদের দিকে তাকিয়ে বিড়বিড় করল, মেয়েটার আজ খবর আছে। তানভীর ভাইয়ের হাতের থাপ্পড় যে একবার খেয়েছে একমাত্র সেই বুঝে। তুই কি বলিস? মিনহাজ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে তপ্ত স্বরে বলল, অতীতে খুব ভয়ানক জিনিস মনে করাতে চাস না, তার থেকে বরং চল। তানভীর রিকশা যেন কিছুটা সামনে চলে গেছে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, খুব তো গাল ফুলাইয়া রাখছিলি, এখন দেখছিস আমার ভাইকে? ভাইয়ার জীবনে জলযন্ত্র এক ডানা কাটা পড়ি থাকতো, ভাইয়া ডানা কাটার পেতনির প্রেমে পড়বে? জীবনেও না। বন্যা মুচকি হেসে বলল, এখন এত কথা না বলে নিজের যত্ন নিয়েন। আবির ভাইয়া কিন্তু ওনাকে খুব ছাড়ছে। মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধালো, আমার অসুস্থতার কথা আবির ভাই শুনে ফেলেছে? আমি আরও না করছি যেন বাসায় কাউকে না বলে। আবির ভাইয়া যখন কল দিয়েছে তখন তোর সেন্স ছিল না। আমি শেষ। আর একটা সপ্তাহ পর সেন্স হারালে কি এমন ক্ষতি হতো? উফ, ভালো লাগে না। এর মধ্যেই তানভীর রিকশা নিয়ে হাজির। বন্যা থেকে বিদায় নিয়ে তানভীরের সাথে বাসার দিকে চলে গেছে। মালিয়া খানরা তখন ড্রয়িং রুমে বসে পিঠা বানাতে ব্যস্ত। মেঘকে দেখে হাসি মুখে বললেন, মেঘ ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়, পিঠা বানাতে হবে। মেঘ কিছু বলার আগেই তানভীর পিছন থেকে বলল, বুনুকে পিঠা বানাতে বলো না বড় আম্মু, ওর এখন ঘুমানো প্রয়োজন। আকলিমা খান প্রশ্ন করলেন, তোমার হাতে কি তানভীর? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু না, ফল আর কিছু খাবার। ফল তো বাসায় আছে, এগুলো শুধু বুনুর। এখানে কেউ যেন হাত না দেয়। আর হ্যাঁ, এগুলো যেন দুদিনের মধ্যে শেষ হয়। শেষ কথাটা মেঘের দিকে তাকিয়ে বলেছেন। মেঘ চোখ সরিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছেন। শরীর এখন বেশ দুর্বল, সারাক্ষণ মাথা ঘোরাচ্ছে। ফোন হাতে নিয়ে আবিরকে কল দিতে গিয়েও থেমে গেছে। 2-3 ঘন্টা ঘুমিয়ে প্রায় 4টার দিকে সজাগ হয়েছে। ঘুম ভাঙতেই সবার আগেই ফোন চেক করলো, কিন্তু আবিরের মেসেজ কল কিছুই আসেনি। মেঘ বুক ফুলিয়ে শ্বাস টেনে ভয়ে ভয়ে কল দিল। 10 থেকে 12 সেকেন্ড রিং হওয়ার পর আবির কল রিসিভ করলো। মেঘ অত্যন্ত মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? কিছু না। খেয়েছেন? না। কেন? খেতে ইচ্ছে হয়নি। আপনি কি রাগ করেছেন? জানি না। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে সেন্স ছাড়াইনি। জানি। তাহলে এমন করেছেন কেন? এমনি। মেয়েকে বা শীতল কণ্ঠে শুধালো, আবির ভাই আপনি কবে আসবেন? জানি না। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ঠিক আছে, রাখি। আবিরের নিরুদ্বেগ জবাব, ইচ্ছে। বন্যা বিকেলে টিউশন শেষ করে তানভীরকে কল দিল। অনেক দিন যাবৎ তানভীরের সাথে ঠিকমতো কথা হয় না বন্যার। দেখা হলো রেগে থাকে সব সময়।
আজ আয়েশার প্রতি তানবীরের এমন আচরণ দেখে বর্ণা মনে কিছুটা আশার আলো ফুটেছে। বর্ণা এতদিন পর নিজে থেকে কল দিয়েছে, এই খুশিতে তানবীর শোয়া থেকে লাফিয়ে উঠেছে। তৎক্ষণাৎ কল রিসিভ করলো। বর্ণা স্বাভাবিক কণ্ঠে বলল, এই যে ভিলেন, আপনি কি ফ্রি আছেন? তানবীর নিঃশব্দে হেসে বলল, 500% ফ্রি আছি, বলো। বর্ণা মুচকি হেসে বলল, আপনার বোনকে ফোনে পাচ্ছি না, তার খোঁজ নিতে কল দিয়েছি। তানবীরের হাসি মুখ পুনরায় গম্ভীর হয়ে গেল। শ্বাস ছেড়ে বলল, এর জন্য কল দিয়েছ? বর্ণা ঠোঁটে হাসি রেখে উল্টো প্রশ্ন করল, কল দেওয়া আর কোনো কারণ আছে নাকি? তানবীর গুরুতর কণ্ঠে জবাব দিল, না। আচ্ছা বাদ দাও, ওয়েট, বনুকে ডেকে দিচ্ছি। আপনি কি করছিলেন? তানবীর মৃদু হেসে ঠাট্টা স্বরে বলল, কল্পনা করছিলাম। কি? বলা যাবে না। না, বনুর সাথে কথা বলো। মেঘকে ফোন দিয়ে তানবীর চলে গেল। 2-3 দিন যাবৎ আবিরের সঙ্গে মেঘের তেমন কথা হয় না। মেসেজ দিলে আবির হ্যাঁ আচ্ছা জানি না বলে রিপ্লাই করে। কল দিলে এমনভাবে কথা বলে যেন তার কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মন খারাপ করে মেঘও তেমন কল দেয় না। সারাদিন খাওয়ার ঘুম ছাড়া মেঘের আর কোনো কাজই নেই। মাঝে মাঝে বর্ণার সাথে একটু একটু দুষ্টুমি করে। সন্ধ্যার দিকে তামিমের বাসা থেকে বের হলেই মেঘ রান্না করতে চলে যায়। টুকটাক রেসিপি ট্রাই করে আর মাদিকে নিয়ে খায়। আজ সকাল থেকে আবিরকে বেশ কয়েকবার কল দিয়েছে, কিন্তু আবির নেটে নেই, ফোন বন্ধ। এদিকে তানবীরও বাসায় নেই। মেঘ একে একে সবার নাম্বার থেকে চেষ্টা করেছে, কিন্তু আবিরের নাম্বার বারবার বন্ধ বলছে। ঘড়িতে তখন বিকেল 4:26। মেঘ গভীর ঘুমে নিমগ্ন। নিঃশ্বাস এলোমেলো। বুকের ওপর রাখা ফোনটাকে জড়িয়ে ধরে স্বপ্নের দেশে পাড়ি দিয়েছে। মলিন চেহারা, চোখের কানিশে স্পষ্ট পানির দাগ দেখা যাচ্ছে। আবির মায়া দৃষ্টিতে মেঘের ঘুমান্ত আদলে চেয়ে আছে। বুকের ভিতর অনবরত ধ্রিম ধ্রিম কম্পন হচ্ছে। প্রায় 5 মাস পর আবিরের বক্ষপিঞ্জে আবদ্ধ। হৃদয়টা স্বস্তি পেয়েছে। এতদিন পর নিজের প্রিয়সীকে এত কাছে পেয়েছে। আবির এক দৃষ্টিতে মেঘকে পরখ করছে। আপাদমস্তক দেখে ঘুমন্ত মেঘের পাশে বসে অতি সন্তর্পণে বুকের উপর থেকে আলতোভাবে ফোনটা তুলে নিল। হোম স্ক্রিনে নিজের ছবিটা দেখে মলিন হেসে ফোনটা একপাশে রেখে দিয়েছে। চোখের কানিশে জমে থাকা অশ্রুর মোলায়েম হাতে মুছে পরপর মেঘের কপালে গলায় হাত রেখে জ্বর পরীক্ষা করছে। কিছুটা সময় নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। হৃদয়ের অন্তরস্থল জাগ্রত প্রেমানুভূতিতে আর চাপিয়ে রাখতে পারছে না। আগমনে মেঘের অদৃষ্টে ঠোঁট ছোঁয়ালো। গাল ভর্তি আবিরের খোঁচা খোঁচা দাঁড়িয়ে স্পষ্ট মেঘের ঘুমন্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সদ্য শাওয়ার নিয়ে আসা আবিরের গা থেকে এক অন্যরকম সুঘ্রাণ মেঘের নাসাগ্রন্থে প্রবেশ করছে। মেঘের ঘুমের মধ্যেই নড়ে চড়ে উঠল। আবির সঙ্গে সঙ্গে সরে গেছে। বসা থেকে উঠে কিছুটা দূরে সরে দাঁড়ালো। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সুস্থির কণ্ঠে ডাকল, মেঘ। মেঘের উত্তর না পেয়ে আবির ঠোঁট কামড়ে হেসে আবারও ডাকল, এসপারো। ঘুমন্ত মেঘ আদো আদো কণ্ঠে বলল, আবিরের আঁখি যুগল প্রশস্ত হলো। ঠোঁটের হাসি রেখে এবার শক্ত কণ্ঠে বলল, এই যে ম্যাডাম। মেঘ ঘুম ঘুম চোখে তাকাতেই তার স্বপ্নের রাজকুমারকে চোখের সামনে আবিষ্কার করলো। আবিরকে দেখে স্তব্ধ হয়ে গেছে। দু চোখ যেন এখনই কোঠর ছেড়ে বেরিয়ে আসবে। মেঘ মুগ্ধ আঁখিতে প্রিয় মানুষটার মুখের পানে তাকিয়ে আছে। বরাবরের মতো হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। সত্যি কি কল্পনা বোঝার আগেও শোয়া থেকে এক লাফে উঠে বসলো। আকস্মাৎ এমন কাণ্ডে আবিরের নিঃশ্বাস আটকে গেছে। পরাপর বুক টান করে সোজা হয়ে দাঁড়ালো। ঘুমের ঘোরে মেঘ অবাক চোখে আবিরকে দেখছে। আচমকা বসা থেকে এক লাফে আবিরকে জড়িয়ে ধরল। ঠিক জড়িয়ে ধরা বলে না এটাকে। মেঘের 2 পা মাটি থেকে প্রায় 1 হাত উপরে। আকস্মিক ঘটনায় আবির 1 পা পিছিয়ে সহসা সর্বশক্তি দিয়ে মেঘকে আঁকড়ে ধরল। আবিরের 1 হাত
মেঘের পিঠে আরেক হাত কোমরের উপরে শক্ত করে ধরে আছে। মেঘ অর্ধঘুমে থাকলেও আবির পুরোপুরি সজ্ঞানে আছে। আবিরের শিরায় উপশিরায় তুফান চলছে। উষ্ণ শ্বাস মেঘের উন্মুক্ত ঘাড়ে পড়ছে। দুজনের হৃৎপিণ্ড ধূপপুকানির তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। গাত্রজুড়ে অদ্ভুত শিহরণ জাগছে। মেঘের দু চোখ ছলছল করছে। ঘন ঘন শ্বাস ছেড়ে আকস্মাৎ কাঁদতে শুরু করেছে। আবির তখনও শক্ত হস্তে মেঘকে জড়িয়ে ধরে রেখেছে। মেঘ কোনো ঘোরে আটকে আছে। সে নিজেও বুঝতে পারছে না। কাঁদতে কাঁদতে নিজের মণিকোঠায় জমে থাকা অভিযোগগুলো ব্যস্ত কণ্ঠে জাহির করছে। মেঘ কাঁদতে কাঁদতে আর্তনাদ করে উঠল, আপনি এত নিষ্ঠুর কেন? মেঘ কী ভেবে হঠাৎ আবিরকে ছেড়ে দিয়েছে। আবিরও আস্তে আস্তে ছাড়ল। মেঘের দুপা আবিরের বৃহৎ পদযুগলের ওপর পড়ল। আবির মেঘকে জড়িয়ে ধরে রেখেছে। সম্পূর্ণ ঘুরিয়ে মেঘকে দেয়ালে ঘেঁষে দাঁড় করালো। তাৎক্ষণিক ঘটনা মেঘের মস্তিষ্ক পর্যন্ত এলোমেলো হয়ে গেছে। আবির ডান হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঘের চোখে পানি মুছে কণ্ঠ খাদে নামিয়ে আস্তে করে বলল, সরি, আর কখনো নিষ্ঠুরের মতো আচরণ করব না। কাঙ্ক্ষিত ব্যক্তির কোমল কণ্ঠের জবাব শুনে মেঘ নিশ্চুপ হয়ে গেল। মেঘের পা তখনও আবিরের পায়ের ওপর। আবির এগুতেই মেঘ পেছাতে চেষ্টা করল, কিন্তু কয়েক ইঞ্চি গ্যাপ মুহূর্তে ফুরিয়ে গেল। আবির মাথা নিচু করে মেঘের কানের কাছে মুখ নামিয়ে এনে পাতলা অধর নেড়ে বিড়বিড় করে বলল, খুব তো মিস ইউ করছিলেন। তা ঠিক কতটুকু মিস করছেন দেখি? মেঘের ঠোঁট কাঁপছে ফিন ফিন করে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ক্ষণিকের জন্য ভিতরটা অনুভূতি শূন্য হয়ে গেছে। আবিরের উষ্ণ শ্বাস প্রশ্বাস মেঘের ঘাড়ে পড়ছে। আবির মুখ তুলে মেঘের নিরুত্তর চেহারার পানে তাকালো। আবিরের এক হাত তখনও মেঘের পিঠ আঁকড়ে ধরে আছে। অন্য হাতে দিয়ে মেঘের এলোমেলো চুলগুলো ঠিক করে মেঘের ডান হাতটা আবিরের বুকে বাম পাশে শক্ত করে চেপে ধরে বলো, তোর শূন্যতায় আমার অনুভূতি দেয়াল ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আমার ভগ্ন হৃদয়ে কম্পন কি তুই টের পাচ্ছিস? বুঝতে পারছিস কতটা মিস করতেছি তোকে? আবিরের হৃদয় স্পন্দন অস্বাভাবিক তীব্র। আবিরের বক্ষস্থলে হাত রাখায় মেঘে সর্বাঙ্গে কম্পন শুরু হয়ে গেছে। চিরচেনা মানুষটার গায়ে গন্ধ, স্পর্শ, মায়াবী কণ্ঠ, নেশাক্ত দৃষ্টি, সবেতে মেঘের মাতাল প্রায়। কয়েক মুহূর্তের জন্য ক্ষতবিক্ষত হৃদয়ে হাহাকার অশ্রুরূপে গড়িয়ে পড়ল। মেঘের হাত আর পিঠ ছেড়ে আবিরের এবার শান্ত হস্তে মেঘের দু চোখ মুখে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর আমার কারণে তোর চোখ থেকে এক ফোঁটা পানিও পড়তে দিব না আমি, প্রমিস। কথাটা বলতে বলতে মেঘের কপালে দীর্ঘ এক চুমু দিল। অমনি মেঘ পাথর বনে গেছে। আবিরের পায়ের ওপর থেকে মেঘের পা সরে গেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেঘের শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে। দু চোখ পূর্বের তুলনায় দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে। প্রায় 2 বছরে জমে থাকা অনুভূতিগুলো এলোপাথারি ছুটছে। মেঘের এলোমেলো নিঃশ্বাস আবিরের বুকে লাগছে। প্রায় মিনিটখানেক পর আবির কিছুটা সরে দাঁড়ালো। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবির শেষবারের মতো মেঘের চোখ মুখ মুছতে মুছতে শক্ত কণ্ঠে বলল, আজ এই মুহূর্ত থেকে তোর চোখে সুখের অশ্রু ব্যতীত আমি আর কিছুই দেখতে চাই না। মেঘকে ছেড়ে চলে যেতে নিয়ে আবারও থামল। কোমল কণ্ঠে বলল, তোর গিফট টেবিলে রাখা আছে। আবির মেঘের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে গুনগুন করতে করতে বেরিয়ে গেছে। শ্বাসসাগর আর 13 নদীর। আমায় তুমি ভালোবাসতে যদি। মেঘ নির্বাক চোখে আবিরের পানে তাকিয়ে আছে। মেঘ দেওয়ালে গা এলিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো স্বপ্ন, কল্পনা নাকি বাস্তব কিছুই বুঝতে পারছে না। কয়েক মুহূর্তে হতবাক থেকে আচমকা বিছানায় শুয়ে পড়ল। শরীরের দুর্বলতার কারণে কিছু সময়ের মধ্যে আবারও ঘুমিয়ে পড়েছে। ঘণ্টাখানেক পর হঠাৎ হইচইয়ের শব্দ মেঘের ঘুম ভাঙে। শোয়া থেকে উঠে আড়মোড় ভাঙতে ভাঙতে চোখ পড়ে টেবিলের দিকে। টেবিলের ওপর একটা গিফট বক্স রাখা।
মেঘ হতচকিয়ে উঠে বক্সটার কাছে এগিয়ে গেল। তৎক্ষণাৎ 1 ঘন্টা আগে ঘটনাগুলো মনে পড়তে লাগলো। মেঘ আনমনে বলে উঠল, আবির ভাই কি সত্যি চলে আসছেন? একদৌড়ে ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে মুখ ঠিকমতো না মুছি ছুটল। আশপাশ না তাকিয়ে অন্তহীন পায়ে ছুটে আচমকা সিঁড়ি এসে থামল। আবির নিচ থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের এমন দৃষ্টি থেকে মেঘ হতভম্ব হয়ে গেছে। চোখ নামিয়ে ধীর গতিতে নামতে শুরু করলো। মিমাওয়াদি গিফট নিয়ে কাড়াকাড়ি করছে। মেঘ কাছাকাছি আসতে আবির সচ্ছনে জিজ্ঞেস করলো, কেমন আছিস? কিছুটা দূরে হালিমা খান আর মালিহা খান দাঁড়ানো। মেঘ চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আবিরের দু চোখে শানিত প্রেমানুভূতি যা লুকাতে অক্ষম সে। মেঘ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হালিমা খান বলে উঠলেন, সে কখন আসছিস? এখনও কিছু খাসনি? আগে থেকে জানিও আসিসনি। কি খাবি বল? আবির মেঘের দিকে তাকিয়ে থেকে শান্ত স্বরে বলল, শুনলাম তোমার মেয়ে পকোড়া বানাতে এক্সপার্ট। জিজ্ঞেস করো আমাকে বানিয়ে খাওয়াবে কিনা। হালিমা খান হেসে বলেন, ও আবার কেমন কথা? তোকে খাওয়াবে না কেন? এই মেঘ আয়। হালিমা খান তপ্ত স্বরে জিজ্ঞেস করল, রাতে কি খাবি? আবির সরল কণ্ঠে বলল, তোমার যা ইচ্ছে তাই রান্না করো। হালিমা খান আবারও বললেন, তুই আসবি এটা আগে জানাসনি কেন? তোর রুমটা পরিষ্কার করা হয়নি। সেদিন তারমিন দেখলাম কোনো মতে পরিষ্কার করছে। আবির মলিন হেসে বলল, সমস্যা নেই, আমি সব কিছু পরিষ্কার করেছি। আবির সোফায় হেলান দিয়ে বসে আছে। মেঘকে পকোড়া নিয়ে আসতে দেখে ইচ্ছাকৃত গান শুরু করলো, শ্বাসসাগরার 13 নদী। মেঘ মুখ ফুলে সূক্ষ্ম নেত্রে তাকাতেই আবির অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। মেঘ মুখ ফুলে শ্বাস ছেড়ে বলল, আজ আসবেন এটা আগে জানালেন না কেন? জানালে কি সারপ্রাইজ থাকতো? মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, সারপ্রাইজ দিতে কে বলেছিল আপনাকে? আবির গম্ভীর কণ্ঠে শুধালো, 2 দিন পর পর অসুখ বাঁধাতে কে বলেছিল আপনাকে? এর মধ্যে আলী আহমেদ খান বাসায় আসছেন। ওনাকে দেখেই মেঘ দ্রুত রান্নাঘরে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে আব্বুকে সালাম করলো। ঘণ্টাখানেক পর তানবীর আসছে। আবিরকে দেখে জড়িয়ে ধরে বলল, ভাই আমি ক্লান্ত পরিশ্রান্ত। আবির মুচকি হেসে জানালো, অফিসিয়ালি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আর একটু করে নে। আজ অনেক দিন পর সবাই একসঙ্গে খেতে বসেছে। যদিও মোজাম্মেল খান বাসায় নেই। ইকবাল খান আজই বাসায় এসেছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে প্রশ্ন করল, তোমার না আরও 3 দিন পর আসার কথা ছিল? জি আব্বু, কিন্তু কাজ শেষ হয়ে গেছে তাই চলে আসছি। সব কাজ শেষ নাকি আবারও যেতে হবে? শেষ। আবির প্রশ্ন করল, সিফাতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? আগামীকাল জয়েন করবে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনি কি আপনার সিদ্ধান্ত অটল থাকবেন কাকামণি? আবিরের দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে বলল, ভাইজান আমারও মনে হচ্ছে এই কাজটা করা ঠিক হচ্ছে না। আলী আহমেদ খান খাওয়া শেষ করে উঠে যেতে যেতে বললেন, মানুষের ভালো হওয়ার সুযোগ করে দিতে হয়। আবির এবার ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিলেন, যদি তার কারণে কখনো কোম্পানির কোনো নেতিবাচক প্রভাব পড়ে তখন কেউ আমাকে বাধা দিতে আসবেন না। আলী আহমেদ খান চলে গেছেন। ইকবাল খান 2-একটা কথা বলে নিজেও উঠে গেছে। আবির আর তানবীর নিজেদের মধ্যে টুকটাক কথা বলছেন। মেঘ খেতে খেতে বারবার আবিরকে দেখছে। আগের তুলনায় আবির একটু মোটা হয়েছে, দেখতেও কিছুটা ফর্সা লাগছে। মেঘ মিটিমিটি হাসছে আর খাচ্ছে। হঠাৎ আবিরের নজর পড়ে ভুরু নাচালো। মেঘ থতমত খেয়ে চোখ নামিয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে আবির ঘুমাতে চলে গেছে। আজ সিফাত নামক ছেলেটা জয়েন করবে। আবির, আলী আহমেদ খান আর ইকবাল খান 3 জনই অফিসে আছে। সিফাত এসে আলী আহমেদ খান আর ইকবাল খানের সাথে কথা বলে আবিরের মুখোমুখি হলো। আবির কপাল কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। সিফাত গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আপনি তাহলে সাজ্জাদুল খান? আবির, জি। কোনো সমস্যা? সিফাত হেসে বলল, না, আঙ্কেলের মুখে আপনার কথা অনেক শুনেছি তাই জিজ্ঞেস করলাম।
আবির গম্ভীর কণ্ঠে বলল, অফিসে স্যার বলতে শিখুন। সরি স্যার। আবির ভুরু কুঁচকে বলল, নিজের কাজে মনোযোগ দেন। আবির চলে গেছে। সিফাত নিকেট দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। এদিকে মোজাম্মেল খান একের পর এক কল দিয়ে যাচ্ছেন। আবির নিজে ক্যাবিনে গিয়ে কল রিসিভ করতে মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে শুধালেন, আটকাতে পেরেছ? না।